আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ ধাপ গণবিজ্ঞপ্তি পর্যায়ে এখন চলে আসছে, অর্থাৎ ইতিমধ্যে গুচ্ছের রেজাল্ট, তারপর হচ্ছে ভর্তি প্রক্রিয়ার 4টি মাইগ্রেশন চতুর্থ মাইগ্রেশন এখন প্রকাশ হয়ে গেছে, তারপর পঞ্চম মাইগ্রেশন চলে আসলো। এখন সর্বশেষ ধাপ যেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। এখন এই গণবিজ্ঞপ্তির পর্যায়ে যখন প্রায় চলে আসছে, ইতিমধ্যে পঞ্চম যে মাইগ্রেশন ছিল সেটা প্রকাশ হয়ে গেছে। পঞ্চম মাইগ্রেশনের মানে ভর্তির শেষ তারিখ মনে হয় হচ্ছে 5 তারিখ, অর্থাৎ 5 জুলাই। তারপরেই বিশ্ববিদ্যালয়গুলো গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। এই বছর জিএসটির অধিভুক্ত 20টি বিশ্ববিদ্যালয় আছে, টোটাল 20 বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ 20টি বিশ্ববিদ্যালয়ই তাদের ফাঁকা আসনের উপর কি করবে, গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো গণবিজ্ঞপ্তি প্রকাশ করার যে প্রক্রিয়া, এটা যখন শিক্ষার্থীরা জানতে পারে তখন সবার মনের মধ্যে একটা কমন অনেকগুলো কোশ্চেন চলে আসছে, যে কোশ্চেনগুলো কি, যারা অনেকে গণবিজ্ঞপ্তি কি মাইগ্রেশন চালু থাকে কিনা, যে আমি এখন ভালো সাবজেক্ট পাই নাই, অনেকের এখনো 5টা মাইগ্রেশনের পর তার আশা অনুরূপ কি হয় নাই, সাবজেক্ট আসে না, তো এখন কি মাইগ্রেশন থাকবে কিনা, সকল প্রশ্নের। তারপর রিপোর্টিং কি, মেরিট কিভাবে প্রকাশ করে, গণবিজ্ঞপ্তিতে কি মেরিট হবে কিনা, গণবিজ্ঞপ্তিতে আবার ওয়েটিং লিস্ট আসে কিনা, তারপর হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা কত, যে গণবিজ্ঞপ্তিতে কি চান্স হয়, আদৌ কি চান্স হয় বা কিভাবে চান্স হয়, বা বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে, বিজ্ঞপ্তি কোথায় প্রকাশ করবে, এই যাবতীয় যত কোশ্চেন আছে সকল কোশ্চেনের আনসার এই এক ভিডিওতে পাওয়া যাবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে গণবিজ্ঞপ্তি নিয়ে আদার্স কারো ইনবক্সে গিয়ে মেসেজ করতে হবে না যে ভাই গণবিজ্ঞপ্তি থেকে আমার কি এই সমস্যা, এইভাবে কিভাবে ফেস করব। অনেক কোশ্চেন আসছে, সকল কোশ্চেনের ওভারঅল আনসার এই এক ভিডিওতে দিয়ে দিব। তো প্রথম যেই টপিকটা আমি এখানে লিখে রেখেছি, যে মাইগ্রেশন অন বা অফ, এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, বিশেষ করে যাদের ইতিমধ্যে 5টা মিনিটের পর ইতিমধ্যে 5টা মিনিট প্রকাশ হয়েছে, এই 5টা মিনিটের পরে অলরেডি কি পেয়েছে, সাবজেক্ট আছে, অলরেডি সাবজেক্ট পেয়ে গেছে। ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা অলরেডি সাবজেক্ট পেয়ে গেছে তাদের মনে এই কোশ্চেনটা, যে আমি তো এখন তো পঞ্চম মানে মাইগ্রেশন প্রকাশ হলো, এখন মাইগ্রেশনে যাদের আছে তারা জানে যে ওয়েবসাইটে 2টা অপশন থাকে। একটা হচ্ছে অল ইউনিভার্সিটি মাইগ্রেশন থাকে একটা, যেটা কি অফ করার অপশন থাকে, অল ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ, অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অফ করা মানে তুমি আর যেই সাবজেক্টে অলরেডি ভর্তি আছো এই সাবজেক্টেই কেবল পড়তে পারবা। তারপর আরেকটা অপশন থাকে, অপশন নাম্বার 2 থাকে হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন, আর এটা থাকে হচ্ছে শুধু কি ইউনিভার্সিটি মাইগ্রেশন। এটাও কি করা যায়, অন রাখা যায় বা অফ করা যায়। ইউনিভার্সিটি মাইগ্রেশন, এই ইউনিভার্সিটি মাইগ্রেশন যদি কেউ অন রাখে তাহলে কেবল সেই শিক্ষার্থী ওই একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি করতে পারবে, সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। ফর এক্সাম্পল, তুমি যদি এখন মাওলানা ভাসানী বা এমবিএসটিইউতে ম্যাথ ডিপার্টমেন্টে অলরেডি সাবজেক্ট পেয়ে গেছো, সাবজেক্ট পাওয়ার পরে তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখছো, তার মানে তুমি কেবল এমবিএসটিইউ অর্থাৎ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টগুলো মাইগ্রেশন চেঞ্জ করতে পারবে। তুমি চাইলেও মাওলানা ভাসানী থেকে জাস্ট তারপর হচ্ছে আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবে না। আশা করি এই বিষয়গুলো অলরেডি সবাই ক্লিয়ার। তারপরে আসি যে অল ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ যারা করবে তারা গণবিজ্ঞপ্তি বলো বা যে কোনো কোথাও কি করতে পারবে না, আর মুভ করতে পারবে না। তুমি যদি অল ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ রাখো তাহলে তোমাকে অবশ্যই এই মাওলানা ভাসানীর ম্যাথ নিয়েই পড়তে হবে। এখন আসি পঞ্চম একজন শিক্ষার্থী পঞ্চম মাইগ্রেশন দিয়ে দিল, পঞ্চম মাইগ্রেশন শেষ, এখন সে একটা সাবজেক্টে ভর্তি হয়ে মানে একটা সাবজেক্ট পাইছে, যেটা ফর এক্সাম্পল ধরো বরিশাল ইউনিভার্সিটির কি বলবো, ফিজিক্স, ফর এক্সাম্পল সে বরিশাল ইউনিভার্সিটির ফিজিক্স সাবজেক্টটা পেয়েছে। তো পঞ্চম এটা কখন, যখন সে কি দিয়েছে ফিফথ মাইগ্রেশনের রেজাল্টটা যখন প্রকাশ হইলো তখন সে দেখছে তার মাইগ্রেশনটা সব শেষ হওয়ার পরে সে কি পাইলো, যে বরিশাল ইউনিভার্সিটির ফিজিক্স সাবজেক্টটা পাইছে, বাট সে চাচ্ছে না আমি গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করব। এখন তার কি করণীয়, তার করণীয় হচ্ছে সে যদি সে চায় যে না আমি বরিশাল ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট যাব, সেম আগের সিস্টেম, সে কি করবে, অল ইউনিভার্সিটি মাইগ্রেশন কি রাখবে, মানে ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রাখবে যদি সে বরিশাল ইউনিভার্সিটিতেই মাইগ্রেশনটা চায়। তারপরে যদি তখন ওই শিক্ষার্থীর জন্য যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, ফর এক্সাম্পল গণবিজ্ঞপ্তিতে বরিশাল ইউনিভার্সিটি প্রকাশ করলো, তখন সে শুধু ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রাখে,
সে যদি কেবল ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখে তাহলে ওই শিক্ষার্থী গণবিজ্ঞপ্তিতে কেবল বরিশাল ইউনিভার্সিটির জন্য এলিজিবল থাকবে, যেরকমটা মাইগ্রেশনের জন্য কি প্রসেসটা ছিল। তারপর এই শিক্ষার্থী যদি এখন অল ইউনিভার্সিটি মাইগ্রেশনটা যদি অন রাখে তাহলে সে গণবিজ্ঞপ্তিতে বরিশাল বা আদার্স যে কোনো ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তিতে সে গিয়ে কাগজপত্র জমা দিতে পারবে। আশা করছি বুঝাইতে পারছি। গণবিজ্ঞপ্তি মানে এই না যে যারা ইতিমধ্যে চান্স পেয়ে গেছে অর্থাৎ একটা সাবজেক্ট পেয়ে গেছে তাদের মানে মাইগ্রেশন অন বা অফ কি হয়, এই সেম বিষয় এটাই যে তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, আর যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রাখো তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে কেবল ওই একটা ইউনিভার্সিটিতে যেতে পারবে। এখন আসি যাদের এখনো কোথায় সাবজেক্টই আসে নাই, যেরকম তোমার 5টা মেরিট দিছে, এখন তুমি কোথাও সাবজেক্ট তোমার এখানে ওয়েটিংয়ে দেখাচ্ছে যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টের পরে 10, 20 বা 25, 30 এরকম অনেকজনের পিছনে তুমি আছো। এখন তোমার কি করণীয়? তোমার করণীয় কোনো কিছুই না, তুমি জাস্ট অপেক্ষা করবা কখন বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিবে। তুমি গণবিজ্ঞপ্তিতে ওই বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দেওয়ার পর যখন রিপোর্টিং প্রকাশ করবে তখন তুমি ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি করবে, কাগজপত্র জমা দিবে। তো রিপোর্টিং কি আমি একটু বুঝাই। যে প্রথম হচ্ছে ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটিতে আমি ধরে নিলাম এক্সাম্পল হিসেবে বরিশাল ইউনিভার্সিটিতে 5টা মাইগ্রেশন শেষ হওয়ার পরে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন হবে। প্রাথমিক ভর্তি নিশ্চয়নের যে তারিখটা দিছে পঞ্চম মাইগ্রেশনের শেষ তারিখ মনে হয় 5 জুলাই দিছে। 5 জুলাই, এই 5 জুলাইয়ের মধ্যে প্রাথমিক ভর্তি সবাই নিশ্চয়ন করে ফেলবে, অর্থাৎ 5টা মেধা তালিকা প্রকাশ করার পরে 5 জুলাইয়ের মধ্যে যারা ভর্তি নিশ্চয়ন করবে সবাই ভর্তি নিশ্চয়ন করার পরেও দেখা গেল বরিশাল ইউনিভার্সিটিতে 30টা সিট ফাঁকা আছে। 30টা সিট কি আছে? ফাঁকা আছে। তো তখন বরিশাল ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। ওই গণবিজ্ঞপ্তিতে বরিশাল ইউনিভার্সিটি বলবে যে 30 জন শিক্ষার্থী তো বরিশাল ইউনিভার্সিটিতে শর্ট আছে, এই জন্য বরিশাল ইউনিভার্সিটি 30 থেকে 10 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে বা 20 গুণ হতে পারে, হোয়াট এভার যাই হোক বরিশাল ইউনিভার্সিটি এভাবে বলে দিতে পারে যে বরিশাল ইউনিভার্সিটি বলে দিবে যে 3000 থেকে 7000-এর মধ্যে, 3000 থেকে 7000-এর মধ্যে, বা সরাসরি অনেক সময় দেখা যায় যে রুলও প্রকাশ করে। তো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি কিভাবে দিবে। এটা অনেক সময় ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করে বা জিএসটির ওয়েবসাইটে প্রকাশ করতে পারে, এটা এখন শিওর হয়ে বলা যায় না। তবে ম্যাক্সিমাম টাইম ইউনিভার্সিটি তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে। তো প্রকাশ করার সাথে সাথে আমরা আপডেট দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আদার্স প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা পিডিএফ প্রকাশ করবে। আমরা পিডিএফটা তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট বক্স থেকে যুক্ত হয়ে থাকতে পারো যেন মানে দ্রুত আপডেটগুলো পেয়ে যাও। তো 3000 থেকে 7000 পর্যন্ত স্টুডেন্টদের কি করবে, কল করার পর কারা এখানে গিয়ে কাগজ জমা দিবে? কাগজ কারা জমা দিতে পারবে? যারা বরিশাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল। এই বিষয়টা তোমার বুঝতে হবে। তুমি যদি বরিশাল ইউনিভার্সিটিতে আবেদনই না করো তাহলে তুমি কখনোই গণবিজ্ঞপ্তিতে বরিশাল ইউনিভার্সিটিতে কি করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ তুমি যখন 500 টাকা করে দিয়ে একটা করে ইউনিভার্সিটি সিলেক্ট করে সাবজেক্ট চয়েস দিয়েছিলে, সাবজেক্ট চয়েসের সময় তুমি যদি বরিশাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো আর তোমার পজিশন যদি এই 3000 থেকে 7000-এর মধ্যে হয় তবেই তুমি কেবল ওই ইউনিভার্সিটি থেকে সশরীরে কাগজপত্র জমা দিতে পারবে, যেটাকে বলা হয় রিপোর্টিং। তোমাকে একটা নির্ধারিত তারিখ বলে দিবে যে আগামী ফর এক্সাম্পল যে 10 তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলো যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সশরীরে তোমার কাগজপত্র, তোমার জিএসটি অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে মার্কশিট বা আদার্স ছবি এসব নিয়ে বিশ্ববিদ্যালয়কে জমা দিতে হবে। তো ওইখানে দেখবা 30টা সিট ফাঁকা ছিল। তো এই 3000 থেকে 7000-এর মধ্যে সবাই তো আর বরিশাল ইউনিভার্সিটিতে গণবিজ্ঞপ্তিতে উপস্থিত হবে না। ধরো 30টা সিট ফাঁকা ছিল, গণবিজ্ঞপ্তিতে বরিশাল ইউনিভার্সিটিতে 80 জন উপস্থিত হলো। কতজন উপস্থিত হলো? 80 জন উপস্থিত হলো। এখন এই 80 জন থেকে কিভাবে মানে মেরিটটা প্রকাশ করবে? এই 80 জন যে উপস্থিত হলো, এই 80 জন থেকে যারা মানে অলরেডি আগায় থাকবে মানে মেরিটে, তারপর হচ্ছে মার্কে, সব দিক বিবেচনা করে তোমার মেরিট ফর এক্সাম্পল 3000 থেকে 5000-এর মধ্যেই 30 জন চলে আসছে। 3000 আর 6000 থেকে 7000-এর মধ্যে আর বাকি যে যারা আছে তারা বাদ পড়ে যাবে। অর্থাৎ 3000 থেকে 5000-এর মধ্যে যদি 30 জন হয়ে যায় তাহলে তারা আগে অগ্রাধিকার পাবে। অর্থাৎ যার মেরিট যত আগে সে ওইভাবে অগ্রাধিকার পাবে। তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পাবে, একটা মেরিট লিস্ট প্রকাশ করবে তাদের নিজস্ব ওয়েবসাইটে। ওইখানে দেখা যাবে যে প্রথম সিরিয়ালে থাকা 30 জনকে তারা
ভর্তির জন্য, চূড়ান্ত ভর্তির জন্য নির্দেশনা দিবে। তো ওইখান থেকে যদি কেউ আর কয়েকজনের নাম থাকবে ওয়েটিং লিস্টে, ফর এক্সাম্পল 30টা রুল থাকবে হচ্ছে তোমার, যারা তাদেরকে বলবে যে তোমরা এত তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি হও। তারপরে নিচের দিকে দেখবা আরো 20টার মতন রুল দেওয়া থাকবে, যাদের থাকবে হচ্ছে যারা হচ্ছে ওয়েটিংয়ে থাকবে। তো এই যে 20 জন যারা ওয়েটিংয়ে থাকবে, এই ওয়েটিং লিস্টের তারা যদি এই 30 জন থেকেও আবার কেউ ভর্তি না হয়, 30 জন থেকে যদি আবার কেউ ভর্তি না হয়, তাহলে সে কি করতে পারবে, এই 20 জন থেকে আবার দ্বিতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেরিট লিস্টে কি করবে, তাদেরকে কি করবে, ডাকা হবে। এভাবে গণবিজ্ঞপ্তির 2টা থেকে 3টা মেরিট দেওয়া হয়, তারপর গণবিজ্ঞপ্তি টোটালি ক্লোজ হয়ে যায়, তারপরে ইউনিভার্সিটি ক্লাস শুরু করে দেবে। তো আশা করছি বুঝাইতে পারছি যে কিভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হয়, রিপোর্টিং কি, মাইগ্রেশন অন বা অফ কি। এখন আমি কথা বলবো হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা নিয়ে। চান্স পাওয়ার সম্ভাবনা মূলত সম্পূর্ণটা নির্ভর করে হচ্ছে স্টুডেন্টদের ভাবমূর্তির উপর। কিরকম, যে মানে গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে, ফর এক্সাম্পল যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে বরিশাল ইউনিভার্সিটিতে 30টা সিট ফাঁকা থাকবে, তো এটা তো আমি ধরে নিলাম এবছর বরিশাল ইউনিভার্সিটিতে এরকম হতে 5টা সিটও ফাঁকা থাকতে পারে। তো তোমার যে গণবিজ্ঞপ্তিতে চান্স হবে এটা নির্ভর করে হচ্ছে স্টুডেন্ট কীরকম এবছর ভর্তি হয়েছে, কীরকম সিট ফাঁকা থাকবে, আর গণবিজ্ঞপ্তিতে ওই বিশ্ববিদ্যালয়ে কীরকম মানে সিট মানে কীরকম শিক্ষার্থী উপস্থিত হবে। তো এখন সর্বশেষ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে, তো বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে এটা তো বললাম যে যখন প্রকাশ করবে আমরা আপডেট দিয়ে দিব। আমরা আপডেটের জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, অথবা জিএসটির ওয়েবসাইট ফলো করতে পারো, অ্যাজ ইউর উইশ। তো সর্বশেষ আমার যে সাজেশন থাকবে, এই সাজেশনটা আমি তোমাদের দিব যে গণবিজ্ঞপ্তিতে কোন ইউনিভার্সিটিতে তোমার পৌঁছানো উচিত। যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি যদি যাও তখন তোমার কি হবে, যে ভর্তি হওয়ার সম্ভাবনা কীরকম হবে, বা ওই বিশ্ববিদ্যালয়ে কি তুমি চান্স পাবা কিনা, এই সংক্রান্ত কিছু কথা বলবো। এখন একটু মনোযোগ সহকারে শুনবে। যেই বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করেছো ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে তুমি প্রথমে খেয়াল করবে যে তোমার মেরিটটা কোথায় আছে। তোমার মেরিট অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়টা পাওয়ার সম্ভাবনা বেশি, এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার পাওয়ার সম্ভাবনা বেশি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কীরকম আসন ফাঁকা আছে। তোমার সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থেকে যেই বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি আসন সংখ্যা, ওই বিশ্ববিদ্যালয়ে তুমি কি করবে, সশরীরে কাগজপত্র জমা দিবে। কেন এটা আমি বলতেছি, কারণ যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তোমরা খেয়াল করবা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করবে। একসাথে প্রকাশ করলে কি ঝামেলা হবে, যে তোমাকে যখন কাগজপত্র জমা দিতে বলবে, তারা বলবে যে ফর এক্সাম্পল 14 তারিখে কাগজপত্র জমা দেওয়ার ডেট দিবে, তখন দেখবে যে একটা বরিশাল ইউনিভার্সিটি বলছে 3000 থেকে 6000, তারপর রংপুর, আর তারপর যদি আরেকটা আমি বলি যে বেগম রোকেয়া বলছে 6000 থেকে 8000। তুমি দেখতে পাচ্ছ যে 2টা বিশ্ববিদ্যালয়ই তুমি গণবিজ্ঞপ্তির জন্য ইলিজিবল। এখন তোমার ইচ্ছা যে আমি 2টা বিশ্ববিদ্যালয়ে গিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করব বা কাগজপত্র জমা দিব, এটা তোমার জন্য কিন্তু খুবই টাফ। বরিশাল গিয়ে একদিন জমা দিবা, আবার আরেকদিন গিয়ে তুমি রংপুর জমা দিবা, একটা জার্নি বা সব কিছু। তো গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তো সম্পূর্ণভাবে কি করবা, নিজে একটু বুঝবা, বুঝে যে কোন বিশ্ববিদ্যালয় তোমার জন্য ভালো এবং কোন বিশ্ববিদ্যালয়কে কাগজপত্র জমা দিলে তোমার সম্ভাবনা বেশি, বা গত বছরের কোন সাবজেক্টে কোন মেরিট পর্যন্ত গিয়েছিল, এই বছর লাস্ট মেরিট কত পর্যন্ত গিয়েছে, এগুলো একটু খোঁজাখুঁজি করে ভালো করে বুঝে তারপর গণবিজ্ঞপ্তিতে গিয়ে ফাইনাল একটা সিদ্ধান্তে গিয়ে ফাইনাল কাগজপত্রগুলো সাবমিশন দিবা। ভাগ্য ভালো হলে অবশ্যই তোমার সাবজেক্ট চলে আসবে, তারপর তুমি তোমার চূড়ান্ত ভর্তি নিশ্চয় করে তুমি তোমার ক্লাস বিশ্ববিদ্যালয়ে চালিয়ে যাবা। তো এই ছিল গণবিজ্ঞপ্তির সম্পূর্ণ প্রসেস, আমি বলে দিলাম। তারপর আবার একটু ছোট করে সামারি করে দেই, মাইগ্রেশন অন বা অফ, যেটা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। মাইগ্রেশন অন বা অফ এটা সম্পূর্ণ এতদিন যেভাবে মেরিট হয়েছে ঠিক একইভাবে। তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে, যদি মাইগ্রেশন অফ রাখো তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ তুমি যদি অল ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রাখো তাহলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির জন্য এলিজিবল হবে। তুমি যদি শুধু ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রাখো তাহলে তুমি তোমার ভর্তি হওয়া একটি ইউনিভার্সিটির জন্য মাইগ্রেশন কি মানে এলিজিবল হবে। এই ছিল সম্পূর্ণ প্রসেস। তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে কোনো আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।